প্রিয় ভাই বোনেরা, আজকে মিরপুর স্বাধীন। আমাদের কাছ থেকে পুলিশ, যুবলীগ, হাসিনা লীগের ছাত্রলীগ সারা পালাইছে। মিরপুর স্বাধীন। 15 জুলাই থেকে 5ই আগস্ট দীর্ঘ 22 দিনের রক্তক্ষয়ী লড়াইয়ের পর পালিয়ে যায় স্বৈরাচারী শাসক শেখ হাসিনা। তখন গণভবনে ঢুকে পড়ে হাজার হাজার ছাত্র জনতা। সে সময় এক ভিডিওতে দেখা যায় এক সাহসী তরুণ শেখ হাসিনার বিছানায় শুয়ে উল্লাস করে বলছে, গণভবন আমাদের দখলে। আজকে আমরা শুনবো সেদিনের সেই গল্প। 36শে জুলাইয়ের আজকের পর্বে আমাদের সাথে যুক্ত আছেন সেই সাহসী তরুণ, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহসভাপতি খালেদ সাইফুল্লাহ নাইম। তো যেহেতু সবার মধ্যে আমি স্লোগান ধরতাম, সেই হিসেবে আমি সবার সামনেই ছিলাম। 18 জুলাই একদিনে মিরপুরে 40 থেকে 50 জন লোক মারা গেছে। যেহেতু আমি রাজপথে ছিলাম, আমার ভিতরে উত্তাপ ছিল, আমার ভিতরে জেদ কাজ করেছিল। এবার আমরা যেভাবে হয়তো নিজেরা থাকবো, নাহলে স্বৈরশাসক শেখ হাসিনাকে আমরা হটাবো। ছোটবেলা থেকে কথা শুনতাম যে আপনি মানুষ না আওয়ামী লীগ, কারণ মানুষ তখনও জানে না যে গণভবন আমাদের দখলে। দেখুন, জুলাই হচ্ছে আমাদের আবেগ এবং অনুভূতির। জুলাই যুক্ত হওয়ার কারণটা হচ্ছে আসলে আমরা বিগত 16 বছরে যেই আওয়ামী স্বৈরশাসন আমরা দেখেছি, আমরা সবসময় চেয়েছিলাম যে কোনো সময়, যে কোনো মুহূর্ত এই বর্তমান স্বৈরাচার সরকার হটানোর জন্য যে কোনো পদক্ষেপে আমি যুক্ত থাকব। জুলাইতে আমরা প্রথমে যেভাবে হচ্ছে জুলাই যে আন্দোলনটা হয়েছিল, যে সেক্ষেত্রে হচ্ছে কোটা বিরোধী আন্দোলন। কোটা বিরোধী আন্দোলন যে এটা বাংলাদেশের প্রত্যেকটা ছাত্রের এবং প্রত্যেকটা মানুষের। কারণ দেখুন, আমরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছে, আমরা মহান মুক্তিযুদ্ধকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। মহান মুক্তিযুদ্ধ আমাদেরকে পথ দেখিয়েছে যে আমরা কীভাবে চলবো। কিন্তু আপনার হচ্ছে একটা গোষ্ঠী আপনার হচ্ছে এই কোটাকে আমাদের তাদের খোরাক হিসাবে রেখেছে। কোটা জনসাধারণের মধ্যে আপনার জনসাধারণদেরকে বিচ্যুতি ঘটিয়েছে কোটা। জুলাই যদি আমরা দেখি যে 15 জুলাইতে ছাত্রলীগ যেভাবে নিরীহ ছাত্রছাত্রীকে যেভাবে বিবস্ত্র হামলা চালিয়েছে, ছাত্রলীগ বিগত 16 বছরে আমরা প্রত্যেকটা জায়গায় দেখিয়েছি যে সন্ত্রাসী কার্যক্রম। তো নিরীহ ভাই বোনেরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করেছিল কোটা বিরোধী, সেই কোটা বিরোধী আমরা বিশেষ করে অনেক ছাত্রীকে আমরা এমনভাবে লাঞ্ছিত হতে দেখেছি, যেগুলো দেখে আসলে কোনো সুস্থ মানুষের বাসা থাকা সম্ভব ছিল না। তো আমার মূলত 15 তারিখ থেকেই আমরা হচ্ছে জুলাইতে অংশগ্রহণ করা। কারণ যেহেতু আমরা বৃহত্তর মিরপুরে আন্দোলনে ছিলাম, যখন দেখেছি বিশেষ করে ছাত্রীদের মধ্যে তন্নির মুখটা দেখে আমার মনে হয়েছিল যে আমার ছোট বোন আহত হয়েছে। তন্নির রক্তাক্ত মুখ দেখে আমার মনে হয়েছে যে আমার ছোট বোনের মুখটা রক্তাক্ত। এটা দেখে আসলে কোনো সুস্থ স্বাভাবিক একজন বড় ভাই সহ্য করার মতো না। 15 তারিখে আমরা বৃহত্তর মিরপুর আমরা অংশগ্রহণ করি। এরপর আমরা 16 তারিখ দেখেছি যে আমাদের সহযোদ্ধা ছাত্রদলের শহীদ ওয়াসিমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এর পরবর্তীতে আমরা দেখলাম যে বাংলার বাঘ খ্যাত শহীদ ওয়াসিমকে কীভাবে হত্যা করা হয়েছে। এই যে আপনার হচ্ছে একটা মানুষ যখন তার অধিকার নিয়ে রাস্তায় নামে, তাকে যখন নির্মমভাবে হত্যা করে, একটা সুস্থ মানুষ তখন বাসা থাকতে পারে না। আমরা এভাবেই 15, 16, 17, 18, 19 জুলাই আমরা রাস্তায় থেকেছি। তো আমার হচ্ছে শুধু আমি না, আমার পরিবারের আমরা 3 ভাই এই আন্দোলনে যুক্ত ছিলাম। আমরা 3 ভাই ছাত্রদলের। তো বৃহত্তর মিরপুরে যেহেতু ছিলাম, বৃহত্তর মিরপুরে এমন কোনো হত্যাযজ্ঞ হয় না যেটা বৃহত্তর মিরপুর হয় না। আমরা দেখেছি পুলিশের নির্মম হত্যাকাণ্ড, পুলিশ কীভাবে ছাত্রদেরকে নির্মমভাবে হত্যা করতে আমরা দেখেছি। এবং দেখেছি আমরা একসাথে 7-8 জন একসাথে আছি, তার মধ্যে 3 জন লোক নেই, 3 জন লোক গুলিবিদ্ধ হয়ে মারা গেছে এবং তার মধ্যে অনেকে আবার আহত হয়েছে। তো বৃহত্তর মিরপুরে আপনার যদি জেনে থাকবেন বা প্রত্যেকটা মানুষ দেখেছে, বৃহত্তর মিরপুরে সারা বাংলাদেশের সব জায়গার মধ্যে বৃহত্তর মিরপুর অনেক হত্যাযজ্ঞ হয়েছে। যদি আপনি হিসাব করেন, সেক্ষেত্রে 18 জুলাই একদিনে মিরপুরে 40 থেকে 50 জন লোক মারা গেছে মিরপুরে। স্বৈরশাসক শেখ হাসিনা প্রত্যেকটা সময় তার প্রত্যেকটা কথায় এদেশের সাধারণ নাগরিকদেরকে সে অপমান করে কথা বলতো। সে মনে করতো যে এই দেশ তার একমাত্র তার বাবার সম্পত্তি। তো ওই থেকে আমার ভিতরে একটা প্রতিশোধ বা আমার ভিতরে তৈরি হয়েছে যে আমি দেখবো যে আসলে শেখ হাসিনার রুমটা কেমন। তা আমরা যখন 5 অগাস্ট আমরা 3 অগাস্ট থেকে আমরা কনফার্ম ছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশে থাকতে পারবে না। কারণ এটা বোঝা যায়, যখন আপনি রাজপথে থাকবেন তখন রাজপথের আপনি ভাষা বুঝবেন যে আপনার কী হচ্ছে, কারণ সেটা আপনি ইন্ডোর থেকে বুঝবেন না। আমরা যারা রাজপথে ছিলাম, আমরা জীবনের মায়া ত্যাগ করে আমরা যারা রাজপথে ছিলাম, আমরা বুঝতে পারতেছিলাম যে এবার আমরা যেভাবে হয়তো নিজেরা থাকবো, নাহলে স্বৈরশাসক শেখ হাসিনাকে আমরা হটাবো। তো 5 তারিখে আমরা সেনাবাহিনীর যে কারফিউ আমরা ভেঙে আমরা হচ্ছে
বৃহত্তর মিরপুর থেকে আমরা সেনাবাহিনীকে বুঝাতে লাগলাম যে আমরা শাহবাগের দিকে যাচ্ছি, কিন্তু আমার হচ্ছে মনে প্রাণে যে যেভাবেই হোক আমি গণভবনে ঢুকবো। তো আমরা চীনমৈত্রী সম্মেলন যখন পার হই আমরা তখন দেখতে লাগলাম যে একটা হেলিকপ্টার চলে যাচ্ছে। তখনই আমার কাছে মনে হচ্ছিল যে না, যে আমাদের হয়তো এই সময় ডাইনি শেখ হাসিনা পালাচ্ছে। তো যেহেতু সবার মধ্যে আমি স্লোগান ধরতাম, সেই হিসেবে আমি সবার সামনেই ছিলাম। আমরা যখন সংসদ ভবন এবং জিয়া উদ্যানের মাঝামাঝি রাস্তাটা যখন প্রবেশ করি তখন আমার মতো অনেক হাজার হাজার উত্তাল ছাত্র জনতা সবাই সংসদ ভবনে প্রবেশ করে, কিন্তু আমার তো ফোকাস গণভবন। কারণ আপনারা জেনে থাকবে যে 3 অক্টোবর একটা কথা চাউর হয়েছিল যে আপনার যদি শেখ হাসিনা যদি পালায় কে কোথায় কি করবেন। কেউ বলেছিল যে সংসদ ভবনে আমরা গিয়ে চেয়ারে বসবো, স্পিকারের চেয়ারে বসবো, কিন্তু তখন আমি বলেছিলাম যে আমি শেখ হাসিনার রুমে প্রবেশ করবো, সেই থেকে আমার একটা প্ল্যান ছিল। শেখ হাসিনার যে গণভবনের যে দেয়াল টপকে আমরা গণভবনে প্রবেশ করি, তখন আমার সাথে আরও কিছু ছাত্র জনতা ছিল। তা আমার কাছে মনে হলো যে না, যেহেতু শেখ হাসিনা যেহেতু সে কোন রুমে থাকে, যেই রুমে থেকে সে এদেশে হত্যাযজ্ঞ চালিয়েছিল এবং কোন রুমে থেকে এই জুলাইয়ের মতো একটা স্বাভাবিক যে আপনার প্রক্রিয়া, যে জুলাইতে মানুষ তার অধিকার নিয়ে কথা বলতে চেয়েছিল, সে কীভাবে নিরীহ ছাত্রদের হত্যা করতে চেয়েছিল, আমি সেই রুমটা দেখব। আমি দ্বিতীয় তলায় প্রবেশ করি, আমি রুমে ঢুকে দেখি যে একটা বিশাল বড় একটা রুম, ওই রুমের হচ্ছে আপনার এসি অন করা, এবং আমি দেখি যে আপনার শেখ হাসিনার বেড। আমি সরাসরি ওই রুমে প্রবেশ করি এবং আমি প্রথম 15 থেকে 20 মিনিট আমি টোটাল রুমটা ঘুরে ঘুরে দেখি যে রুমটা কি, এবং একটা স্বৈরশাসক দীর্ঘদিন এখানে কি কুপরামর্শ করেছিল এবং কি বুদ্ধি করে এদেশের আলেম ওলামা থেকে শুরু করে সাধারণ মানুষকে হত্যা করেছিল নির্বিচারে। যেহেতু আমি রাজপথে ছিলাম, আমার ভিতরে উত্তাপ ছিল, আমার ভিতরে জেদ কাজ করেছিল। তো আমি সেক্ষেত্রে ওনার বেডে ছিলাম। আমার কাছে মনে হলো যে কীভাবে প্রকাশ করলে বিশ্ববাসী জানবে যে আমরা গণভবন আমাদের দখলে, কারণ মানুষ তখনও জানে না যে গণভবন আমাদের দখলে। তখন আমি ওনার বেডে আমি উঠি, আমি শুয়ে পায়ের উপরে পা দিয়ে আমি একটা বিজয় উদযাপন করে আমি বলেছিলাম গণভবন আমাদের দখলে, গণভবন আমাদের দখলে। আমার কাছে মনে হয়েছিল যে দেখুন, একটা মানুষের আপনার যখন মানুষ হত্যা করার মতো লোভ থাকবে, তার অন্য লোভ থাকবে না। কারণ আমার কাছে সবসময় মনে হয়েছে শেখ হাসিনা খুব ক্ষমতাটা আঁকড়ে রাখার মনোবাসনা তার ছিল। পৃথিবীর ইতিহাসে একমাত্র লোক যে দিনের ভোট রাতের অন্ধকারে সে ভোট নিয়ে সে সরকার গঠন করেছে। আরেকটা জিনিস হচ্ছে, আমি যখন তার রুমে ঢুকি তো তার রুমের এসি ছিল অন করা। সে যখন পালায় সে তার এসির সুইচ সে বন্ধ করতে পারে নাই। আমরা এ থেকে বুঝতে পারি যে আসলে যখন আপনার স্বৈরাচারী কামনা বাসনা থাকবে, মনোবাসনা থাকবে, আপনি শেখ হাসিনার মতো মানুষ তো পালাইতে পারছে। বর্তমান যারা আছে, এরপরে যারা আসবে, যারা স্বৈরাচারী মনোভাব প্রকাশ করবে, তারা পালাতেও পারবে না। এবং আমি দেখেছি যে আসলে দেখুন, একটা মানুষ যখন মানুষের প্রতি যখন তার মনস্তাত্ত্বিক মনোবাসনা থাকে, মানুষের যে একটা পরোপকারী, এবং একটা সরকারকে আমরা কী বুঝি, গণতান্ত্রিক সরকার, এদেশের জনসাধারণের কথা বলবে, এদেশের মানুষের ভাষা বুঝবে, কিন্তু একটা স্বৈরাচার তো মানুষের ভাষা বুঝে না। স্বৈরাচার তো তখনই হয় যখন মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে। শেখ হাসিনা মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করার ফলে সে তার রুমের এসি বন্ধ করতে পারে নাই, এবং সে যেই লাগেজগুলো গুছাইছে লাগেজগুলো সে নিতে পারে নাই। তো এ থেকে আসলে শিক্ষা যে একটা স্বৈরাচারের সে আমার কাছে মনে হয় তাকে আসলে ওই বিদেশে পালানোর সুযোগ না দিয়ে তাকে কোনো একটা জাদুঘরে রেখে দেওয়া উচিত ছিল। কারণ জাদুঘরে মানুষ দেখতো যে আসলে একটা স্বৈরাচার কেমন হয়, তাকে সরাসরি দেখতো। আমরা তো এখন তাকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখি, ভারতেও দেখি, তাকে আমার মনে হয় যে এই জাতীয় জাদুঘরে রাখা দরকার ছিল। আপনি বিজয়ের আনন্দ উদযাপন করেছেন, কিন্তু আমরা যেমনটি শুনেছি বা জেনেছি যে এই বিজয়ের আনন্দ উদযাপনের পরে আপনার জীবনে অনেক ধরনের ভয়ানক ঘটনা নেমে এসেছে, বা আপনি বিভিন্ন ধরনের থ্রেট বা হুমকি পাচ্ছেন। এই বিষয়ে যদি আমাদেরকে কিছু জানাতেন। যেহেতু আমি রাজপথের মানুষ, আমি বিভিন্ন হুমকি ধামকি, দেখুন আওয়ামী লীগ, আমরা ছোটোবেলা থেকে কথা শুনতাম যে আপনি মানুষ না আওয়ামী লীগ। মানুষের তো মনুষ্যত্ববোধ থাকে, আওয়ামী লীগের কোনো মনুষ্যত্ববোধ নাই। দেখুন তারা বিগত 16 বছরে এমন কোনো হত্যাযোগ্য নাই, এমন কোনো নির্দয় কাজ নাই তারা সেটা না করেছে। তারপরে যখন আমরা সাধারণ ছাত্র জনতা 5ই আগস্ট অভ্যুত্থানের পর তাদেরকে হটিয়েছি, তারা এখন তারা এখন ভারতে পালিয়ে তারা হচ্ছে আমাকে মৃত্যুর হুমকি দিচ্ছে। এবং আওয়ামী লীগ তো কোনো সুস্থ ধারার মানুষ আওয়ামী লীগ করতে পারে না, যার বুদ্ধি নাই, বিবেকহীন, অন্ধ, সে আওয়ামী লীগ করে। তো তার কাছ থেকে তো হুমকি ধামকি পাওয়া তো কোনো ঘটনা। তারপরেও যেহেতু তারা অন্ধ, কারণ অন্ধর চোখে আপনি চশমা লাগে লাভ নাই, সে চোখে দেখবে না। আওয়ামী লীগকে বুঝে কোনো লাভ নাই, সে বুঝবে না। তো সেক্ষেত্রে আমাকে প্রতিনিয়ত
এই আওয়ামী লীগের যারা অন্ধ যারা আছে তারা আমাকে মৃত্যু হুমকি দিচ্ছে। আমার মেসেঞ্জার, আমার হোয়াটসঅ্যাপ, আমার ফেসবুক বিভিন্ন মাধ্যমে তারা আমাকে মৃত্যুর হুমকি দিচ্ছে। তা আমি যেহেতু রাজপথের মানুষ, আপনার যেদিন আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে রাখবেন সেদিন আমি চলে যাব। তারপরেও আমি একজন জুলাই যোদ্ধা হিসাবে আমি আমার জুলাই যোদ্ধাদের রক্ষা করার দায়িত্ব দিয়েছে সাধারণ জনগণের মানুষকে সরকার, বাংলাদেশ সরকার এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ সহকারে দেখবে। কারণ দেখুন, আমাকে হয়তো এদেশের মানুষ অনেক মানুষ চিনে, আমার একটা পরিচিতি আছে, কিন্তু এদেশের লক্ষ তরুণ যারা জুলাইতে অংশগ্রহণ করেছে তাদেরকে মানুষ চিনে না। কিন্তু প্রত্যেকটা আওয়ামী লীগ অন্ধভক্ত যারা, তারা সবাইকে থ্রেট দিচ্ছে। আমাকে বলতেছে আমার গলা কেটে ফেলবে, আমার ফ্যামিলিকে মেরে নদীতে ভাসায় দিবে, বিভিন্ন রকমের হুমকি ধামকি তারা দিচ্ছে এবং বিশেষ করে প্রত্যেকটাই হত্যা। আমাকে বলতেছে যে আমার অবস্থা শহীদ ওসমান হাদির মতো হবে। তো এগুলো আমি ভয় পাই না। তারপরে আমি আমার ফ্যামিলি নিয়ে আমি উৎকণ্ঠার মধ্যে আছি, কারণ কোনো যোদ্ধা চায় না যে তার কারণে তার পরিবার ভুক্তভোগী হোক। কারণ আমি জুলাইতে অংশগ্রহণ করেছি এদেশের জন্য, এদেশের মানুষদের জন্য, কিন্তু আমি জুলাইতে অংশগ্রহণ করে যদি আমি কালপিটদের দ্বারা আক্রান্ত হই, এটা দেশের জন্য লজ্জা। আর আমি আরেকটা কথা বলে রাখি, বিপ্লবীরা যখন নিষ্ক্রিয় থাকে তখন আপনার গণশত্রুরা বিধ্বংসী হয়ে ওঠে। তো আপনার আমরা যারা জুলাইতে অংশগ্রহণ করেছি, এদেশে যারা বিপ্লবী আছে, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরতন্ত্রের যারা দোসর এবং তাদের সাথে যারা সংশ্লিষ্ট আছে প্রত্যেকের বিরুদ্ধে আমাদের একসাথে মাঠে থাকতে হবে এবং আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগ সরকার যখন প্রথম আসে, স্বৈরতন্ত্রের যখন বাংলাদেশে আমরা প্রকাশ ঘটে, তখন আমি ছোট। আমি দেখেছি যে আসলে কোনো একটা সময় আমরা কথা বলতে পারিনি। আমি যখন এসএসসি পরীক্ষা দিই, ওই সময়টাতে আপনার বিডিআর বিদ্রোহ হয়। আমরা দেখেছি যে আসলে কীভাবে নির্মম সেনাবাহিনী বিডিআর মারা যায়। 5ই মেতে আমি সরাসরি অংশগ্রহণ করি। বাংলাদেশের সাধারণ, যেহেতু আমি মুসলিম পরিবারের সন্তান, আমি একজন মুসলমান হয়ে আমি 5ই মেতে আপনার নাস্তিক বিরোধী আমি আন্দোলনে আমি যোগ দিই 5ই মে হেফাজত ইসলামের সমাবেশে। সেক্ষেত্রে আমি দেখেছি রাতের অন্ধকারে কীভাবে নির্মম আলেমদেরকে হত্যা করা হয়েছিল। এগুলো দেখে দেখে আমরা 24 অংশগ্রহণ করেছি। আমাদের অনেক স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল, হয়তো অনেকগুলো স্বপ্ন আমরা ইচ্ছা এখনও বাস্তবায়ন হয়নি। কারণ 5ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার আসছে, সে তার সব কিছু গুছিয়ে উঠতে পারে না, আর উঠানো সম্ভব না। আপনি 16 বছরের জিনিস আপনি চাইলে 1 বছর 2 বছর করতে পারবেন না। যেহেতু এখন একটা গণতান্ত্রিক সরকার এসেছে, সে সকলকে নিয়ে বসবে এবং জুলাইতে আমরা যেভাবে চেয়েছি যে মানুষ তার মনের ভাব সহজে বলতে পারবে এবং গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পন্থায় সব কিছু হবে। একটা দলের একজন লোক থাকবে, কিন্তু তার যদি কথা সঠিক হয় এটা সরকার শুনবে। আমরা এমন একটা দেশ চেয়েছিলাম এবং বৈষম্যহীন সমাজ। কিন্তু এখন আমরা বৈষম্য বিভিন্ন জায়গায় দেখতে পাই। যেমন জুলাইতে অংশগ্রহণ করেছে এদেশের লক্ষ যুবক, কিন্তু আমরা জুলাইয়ের পরে কিছু নির্দিষ্ট লোক ছাড়া আমরা কাদের নাম যায় না। কারণ কিছু নির্দিষ্ট লোক হাইলাইটস করেছে যে তারাই জুলাইতে অংশগ্রহণ করেছে, তাদেরই জুলাইতে কন্ট্রিবিউশন ছিল এবং তারা সমন্বয়কধারী কিছু ব্যক্তি ছাড়া আমরা কারো নাম জানি না। তো যেহেতু জুলাই আমাদের আবেগ এবং অনুভূতির, এবং এই জুলাইকে সম্মান শ্রদ্ধা জানানোর দায়িত্ব বর্তমান সরকারের, এবং বর্তমান গণতান্ত্রিক সরকার দ্বারা এদেশের জুলাই যোদ্ধাদের অনেক স্বপ্ন পূরণ হবে, এতটুকু আমি আশা করি। আর বরাবরই দেখুন যে এদেশের জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের সবচেয়ে বেশি মারা গেছে ছাত্রদলের কর্মীরা, কিন্তু আমরা দেখেছি 5 আগস্টের পরে সবচেয়ে বেশি ভুক্তভোগী ছাত্রদল। আমরা যেখানেই যাচ্ছি আমরা কোনো জায়গায় আমরা পাত্তা পাচ্ছি না। আমরা অধিকারের কথা বলি, আমাদেরকে বেয়াদব তকমা দেওয়া হচ্ছে। আমরা ছাত্রদের পক্ষে কথা বলি, তখন আমাদেরকে বেয়াদব বলে আমাদের সরিয়ে দেওয়া হচ্ছে। বরাবরই আপনি যখন বিপ্লবী হতে যাবেন, তখন আপনাকে একটু বেয়াদব হওয়াই লাগবে। আপনি যখন অধিকার নিয়ে কথা বলবেন, রাজপথে আপনার উত্তপ্ত কণ্ঠে কথা বলতে হবে। আপনি যখন স্লোগান ধরবেন, আপনি আস্তে কথা বলতে পারবেন না। কিন্তু বরাবরই ছাত্রদলকে দূরে সরা রাখা হচ্ছে। আমি চাই যে দেশের সাধারণ নাগরিক হিসাবে ছাত্রদলে যারা রাজপথে ছিল সবাইকে বর্তমান সরকার এবং বিশেষ করে আমাদের অভিভাবক জনাব তারেক রহমান আমাদেরকে মূল্যায়ন করবে।